শাহিনপুকুরের ব্যাটসম্যান মিনহাজুল আবেদিন সাব্বির যেভাবে আউট হয়েছেন, এটাকে আমার কাছে যত না ফিক্সিং এর অভিযোগ মনে হয়েছে তার চেয়ে বেশি হাস্যকর মনে হয়েছে। মানে ফিক্সিং এর সন্দেহ করার তো শতভাগ সুযোগ আছে, কিন্তু এরকম হাস্যকর ভাবে কেউ ফিক্সিং করতে পারে, মানে আউট হওয়ার চেষ্টা করতে পারে, এটাও আমি জীবনে খুব একটা দেখি নাই। সম্ভবত আমার জীবনে সবচেয়ে বেশি হাস্যকর ফিক্সিং ব্যাপার দেখা ছিল ওই সেই আমিরের নো বল। মানে একদম মনে হচ্ছিল যে মাঝ উইকেটে চলে যাবে। তার চেয়েও হাস্যকর ভাবে আমাদের সাব্বির নামে এই ব্যাটসম্যান সে আউট হয়েছে। দুইবার চেষ্টা করছে নানাভাবে আউট হওয়ার, শেষ পর্যন্ত কিপার কোনোভাবেই স্টাম্প ভাঙতে না পারায় সে ব্যাট ভিতরে ঢুকানো একটা নাটক করে ব্যাট উপরে ঝুলায় রাখছে যাতে কিপার টাইম পেয়ে আউট করতে পারে। মানে এটা কোনো সায়েন্সে পড়ে না। আমার ধারণা বেসিক লেভেলের অভিনেতাদের বললেও এর চেয়ে অনেক ভালো করতে পারত। যাই হোক, রসিকতা না করে ফিক্সিং এর অভিযোগটা আবার ফিরে আসলো। এই বিপিএল গেল ফিক্সিং করতে করতে, এই ঢাকা প্রিমিয়ার লিগ গত 17-18 বছর ধরে ফিক্সিং অভিযোগ নিয়েই চলতেছে। আমরা খুব প্রত্যাশা করছিলাম এবার যখন চারিদিকে একটা বদল আসলো রাজনৈতিক অঙ্গনে, সারা দেশের বিভিন্ন ক্ষেত্রে, ক্রিকেট বোর্ডেও তো কিছু বদল আসলো, আমরা খুব আশা করছিলাম যে ফিক্সিং বিষয়ক আলোচনাটা এখানে শেষ হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয় নাই। কেন হয় নাই? আপনারা কেউ এই যে সাব্বিরের দিকে দোষারোপ করতে পারেন, কেউ শাহিন পুকুরের দিকে দোষারোপ করতে পারেন, কেউ পার্টেক্সের কথা ভাবতে পারেন, কেউ গুলশানের কথা ভাবতে পারেন, এবং এখন খুব বেশি আলোচনায় আসতেছে চাচার নাম, মানে খালেদ মাহমুদ সুজন। এর আগেও অনেকবার তার নাম আলোচনায় আসছে, তার দিকে অভিযোগ তুলতে পারেন। অভিযোগ তো অবশ্যই আমরা করব, কিন্তু আমি মূল অভিযোগটা তুলি সিস্টেমের বিপক্ষে। যে সিস্টেম, এই যে বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের ক্রিকেট তৈরি করছে, মানে এখানে ফিক্সিং করা, ম্যাচ পাতানো আমাদের ঢাকা প্রিমিয়ার লিগে বিপিএল এ এত সহজ একটা ব্যাপার, এবং এইটার বিনিময়ে কোনো শাস্তি মেলে না, কখনো কখনো পুরস্কারও মেলে। এই যে সংস্কৃতিটা আমরা তৈরি করছি, এই যে সিস্টেমটা ওইখানে আমরা ওয়েল প্লেসড রাখলাম, এটা রেখে জীবনেও ফিক্সিং নিয়ে হাহাকার করে আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারবো না। এই জিনিসটা আজকে একটু আলোচনা করি যে আমরা কিভাবে সিস্টেমের ভিতর ফিক্সিংকে রেখে দিচ্ছি। এখন যদি আমরা বাইরে চিল্লাপাল্লা করি কোনো কাজ হবে না, সেই জিনিসটা একটু আলোচনা করি আজকে। দেখেন, ফিক্সিং বললে আসলে যত বিদেশি ব্যাপার মনে হয় এবং আধুনিক ব্যাপার মনে হয়, ম্যাচ পাতানো বললে একটু আমাদের নিজেদের ব্যাপার মনে হয়, কারণ আমরা ম্যাচ পাতানো ব্যাপারটার সঙ্গে অভ্যস্ত। এবং বলতে পারেন আমাদের ক্রিকেটে এবং একটা সময় পর্যন্ত ফুটবলেও ছিল সবচেয়ে নিয়মিত ঘটনা হচ্ছে ম্যাচ পাতানো, সেই সঙ্গে বাজে আম্পায়ারিং, বাজে না, দুষ্টু আম্পায়ারিং, দুর্বৃত্তদের আম্পায়ারিং, এগুলো আমাদের ক্রিকেটের একদম পার্ট অ্যান্ড পার্সেল হয়ে আছে। সেটা কেন আছে আপনারা জানেন? আমি একটু সহজ একটা প্রশ্ন করি যে বাংলাদেশে এ পর্যন্ত এই যে ফিক্সিং এর যে হইচই শুরু হলো আফটার 90s, এটা তো ব্যাপক আকার ধারণ করছে, আমাদের ঘরোয়া ক্রিকেটেও ব্যাপক আকার ধারণ করছে। এখন এই ফিক্সিং এর অপরাধে এ পর্যন্ত আমরা বিসিবি থেকে কজন ক্রিকেটারকে শাস্তি দিতে পারছি, কটা টিমকে আমরা শাস্তি দিতে পারছি, কজন কোচকে আমরা শাস্তি দিতে পারছি, কজন আম্পায়ারকে আমরা এইসব দুষ্টু আম্পায়ারিং এর জন্য শাস্তি দিতে পারছি? আপনি কি বলতে পারবেন? আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি এটা কাউকে দিতে পারি নাই। দেখেন, এই যাবৎকালে আমাদের ক্রিকেট ইতিহাসে মাত্র 2জন ক্রিকেটার খুব বড় শাস্তি পেয়েছেন ফিক্সিং এর কারণে, সঙ্গে কয়েকজন ছোট কর্মকর্তাও পেয়েছেন। প্রথমত আশরাফুল এবং ওই যে ঢাকার কয়েকজন কর্মকর্তা, এরা শাস্তি পাইছিল বিপিএল এ ফিক্সিং করার কারণে। শাস্তিটা কে দিছিল? আইসিসি দিছিল। বরং বিসিবির হাতে যখন ওই রায়টা আসে, বিসিবি কলা কৌশল করে সেই শাস্তিগুলো কিছু মৌকুব করাইছে, কিছু কমাইছে, মানে বিসিবি চেষ্টা করছে জিনিসটারে নিউট্রালাইজ করে ফেলার, এইটারে সহজ করে ফেলার চেষ্টা করছে। বিসিবি কিন্তু আইসিসির পথে হাঁটে নাই। আরেকজন ক্রিকেটার আমাদের সাকিব আল হাসান, সে 1 বছরের নিষেধাজ্ঞা পাইছিল, সেটাও আইসিসির কাছ থেকে। সেটাও কিন্তু ফিক্সিংটা ছিল ঘরোয়া লেভেলের, ফিক্সিং না। সাকিবের বিপক্ষে অভিযোগ ছিল ফিক্সিং এর প্রস্তাব পেয়ে অথবা জুয়ারির সঙ্গে আলাপের তথ্য আইসিসির আকসুকে বা দেশীয় আকসুকে জানাইতে পারে না। এই যে ব্যাপারটা, এটাও কিন্তু বিসিবি না পারছে আবিষ্কার করতে, না পারছে তাদের শাস্তি দিতে। মানে বিসিবি এখনো পর্যন্ত সাকসেসফুলি বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো ফিক্সিং, অন্যায়, দুর্নীতি, বাজে আম্পায়ারিং, নোংরা আম্পায়ারিং, ম্যাচ পাতানো, কোনো কিছুতে কোনো শাস্তি দিতে পারে না। এর কারণ হচ্ছে তারা শাস্তি দিতে চায় না। তাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটা শাস্তি দিলে আর চলবে না। এই সিস্টেমটা কি? এইটা আসলে আমরা বহুবার বলে ফেলছি। আমার ধারণা প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ যতবার যতভাবে জাতির এটা বুঝায় বলছেন
তারপরে আর কারোর কিছু বলার দরকার নেই। আমি নিজেই এই অল্প কয়দিনে অন্তত 3টা কন্টেন্ট বানাইছি যে আমাদের এই ঢাকা প্রিমিয়ার লিগের এই ম্যাচ পাতানো এবং এই যে দুষ্ট চক্রটা এটা কি কারণে টিকে আছে। খুব সহজ করে বললে এটা হচ্ছে একটা সিন্ডিকেটের হাতে কাউন্সিলরশিপ রাখার জন্য। এখন আপনারা বোঝেন যে একটা সিন্ডিকেটের হাতে কাউন্সিলরশিপ রাখাতে গেলে যেটা হয় যে আপনার ম্যাচ পাতানো লাগে প্রচুর, তা না হলে ওই টিমগুলো রেলিগেটেড হয়ে যাবে। রেলিগেটেড হয়ে গেলে তো তাদের কাউন্সিলরশিপ থাকবে না এবং ওই যে দাপটটা দেখানো ওই জিনিসটা আর থাকবে না। মানে বাংলাদেশের ক্রিকেট চালায় ঢাকার কতগুলো ক্লাব, এটা অত্যন্ত অন্যায়, অন্যায্য এবং একটা ইনজাস্টিস, অবিচার, সোজা কথা অবিচার। একটা দেশের ক্রিকেট কখনো একটা রাজধানীর ক্লাবগুলো মিলে চালাইতে পারে না। এই সিস্টেমটা আপনি যতক্ষণ টিকায় রাখবেন, মানে কাউন্সিলরশিপের এই টোপ যতক্ষণ টিকায় রাখবেন ততক্ষণ এরা এটা করতে থাকবে। আপনি খালেদ মাহমুদ সুজনকে সরায় দেন, যদি সে অভিযুক্ত হয়, আমি জানি না সত্যি সে অভিযুক্ত কিনা বা সত্যি কোনো অন্যায় করছে কিনা, আরেকজন আসবে খালেদ মাহমুদ সুজনের জায়গায় দেবব্রত আসবে, মানে দেবব্রত পালের কথা বলতেছি না, আমার কথা বলতেছি, আমার জায়গায় আরেকজন আসবে। আপনি এইভাবে ব্যক্তি সরায় পারবেন না, আপনি সিস্টেম ভেঙে দিতে হবে, এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে যে ক্লাবগুলোর হাতে সব ভোট থাকবে না। এখানে শুধুমাত্র যোগ্য কয়েকটা ক্লাবের হাতে ভোট থাকবে, বাকিরা আসলে খেলার জন্য খেলবে বা ওই যোগ্য হওয়ার জন্য খেলবে। তাহলে কি করতে হবে, কাউন্সিলরশিপ সারা দেশে ছড়াই দিতে হবে। এই উদ্যোগটা ফারুক ভাই নিছিল, এই জায়গাটায় ফারুক ভাইয়ের আমি স্যালুট জানাই এবং খুব যোগ্য একটা মানুষের হাতে এই কাজটা বাস্তবায়নের দায়িত্ব দিয়েছিল, সেটা হচ্ছে ফাহিম ভাই। ফাহিম ভাই একটা সংবিধান সংশোধন কমিটি করলেন, ফাহিম ভাইকে দিয়ে করা হলো, তারা দারুণ কিছু প্রস্তাবনা খসড়ায় আনলেন। সেই প্রস্তাবনার খবর শুনে আমাদের সিন্ডিকেটের গেল মাথা খারাপ হয়, তারা একটা 5 স্টার হোটেলে সবাই এক হলো। দেখেন এখন কোনো রাজনৈতিক সরকার চলতেছে না, তারপরও মানে এদের পক্ষে সরাসরি কোনো রাজনৈতিক সমর্থন থাকার কোনো সুযোগ নেই, আর রাজনৈতিক দৌরাত্ম্য তো অন্য কোনো জগতে নাই। তারপরেও এদের এই যে একটা মিটিং, এবং মিটিং করে তারা বললো আমরা লিগ খেলবো না, যদি আপনারা সংবিধান সংস্কার করেন, গঠনতন্ত্র সংস্কার করেন, তাহলে আমরা লিগ খেলবো না। এই দুঃসাহস তারা কোত্থেকে পায়, এখন তো পাওয়ার কথা ছিল না। এবং এই দুঃসাহসে কেন বিসিবি নতি স্বীকার করলো, আমি আগেও একটা কন্টেন্টে বলছিলাম যে আপনারা বলে দেন যে 5 বছর আপনাদের লিগ খেলার দরকার নেই, আপনারা বলছেন 1 বছর খেলবেন না, ওয়েলকাম, আগামী 5 বছর মাঠের দ্বারে আসেন না, আপনারা বিসিবি থেকে লিস্টে ক্রিকেট আয়োজন করেন। ঢাকা লিগের এত ভয় পাওয়ার কি আছে, ঢাকা লিগে 4 স্তরে ক্রিকেট লিগ হয়, ওটা আপনার মূল ক্রিকেট, ওটা আপনার বিসিবি থেকে প্যাটার্ন করে আয়োজন করেন, স্পন্সরশিপ পাওয়া যাবে, স্পন্সরশিপ দিয়ে আয়োজন করেন। দেখেন এরা কোথায় যায়, কাউন্সিলরশিপ যখন থাকবে না, এই লোভ যখন থাকবে না, এই মূলা যখন থাকবে না, এরা কেউ আর মাঠে আসবে না। এরা কেউ ওই মনিবের মতো সংগঠক না, এরা কেউ ববিবার মতো সংগঠক না যে ক্রিকেটের মায়ায় মাঠে আসে। এটা সব আসে এখান থেকে ওই কাউন্সিলরশিপের ওই কোটি কোটি টাকার ব্যবসার জন্য। আপনি এখান থেকে লাভের গুড় সরায় দেন, কাউরে খুঁজে পাবেন না মাঠে। ফলে এদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, একে তো কোনো রাজনৈতিক দুর্বৃত্তায়ন এখন নাই, দ্বিতীয়ত হচ্ছে এদের হাতে ক্রিকেট না, এটা একটা ফেক আইডিয়া দিচ্ছে তারা যে আমরা ক্রিকেট কন্ট্রোল করতেছি, অ্যাকচুয়ালি না, এদের সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নাই, এরা ক্রিকেটারদের চেনে না, ক্রিকেটারদের তুই তুই করে। এরা জাস্ট কাউন্সিলরশিপের জন্য, ক্রিকেট বোর্ডে দখলবাজি করে রাখার জন্য, ক্রিকেট বোর্ডের বিভিন্ন চেয়ার দখলের জন্য সংগঠক সাজে। ফলে এদেরকে আপনি এই জায়গায় টিকায় রাখা, এই সিন্ডিকেটের একটা মিটিং এর ভয়ে আপনি সংবিধান সংস্কার কমিটি বাতিল করে দিলেন এবং ফাহিম ভাইকে কার্যত দেশের সামনে নগ্ন করে অপমান করলেন। তারা সোজাসুজি বলল যে ফাহিম ভাইকে বোর্ড থেকে বের করে দিতে হবে। মানে আপনি চিন্তা করতে পারেন কোন লেভেলে গেল ব্যাপারটা। একজন ফাহিম ভাইয়ের মতো মানুষকে কয়েকজন সংগঠক এক হয়ে বললো যে এই অপরাধে সে কেন গঠনতন্ত্র সংশোধন করতে গেল। ভাই এটা তো সে অ্যাসাইন্ড হয়েছে, বোর্ড তাকে বলছে, রাষ্ট্র তাকে বলছে, আমি তো জানি এটার সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয় যুক্ত ছিল। সেই অপরাধে তারা ফাহিম ভাইকে বের করে দিতে বলে এবং কার্যত কিন্তু বিসিবি সেই পথে হাঁটলো। ফাহিম ভাই ক্ষমতা খর্ব করা হলো, যদি এখন ক্রিকেট অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে, যাই হোক অনেক গন্ডগোল টন্ডগোল হলো, কিন্তু রিয়েলিটি তো এই যে আমরা ওদের কাছে মাথা নিচু করে ফেললাম। আমরা বললাম যে আমরা সংবিধান সংস্কার করব না, এই যে গতকালকে না পরশুদিন নিউজ দেখলাম যে পুরনো গঠনতন্ত্রে, মানে এই যে সিন্ডিকেট টিকায় রাখা গঠনতন্ত্রেই নির্বাচন হবে। এরপরে আপনি আশা করেন যে আমাদের এখানে ফিক্সিং হবে না, ঢাকা প্রিমিয়ার লিগে আমাদের এখানে ফিক্সিং নিয়ে কথা হবে না, আমাদের এইসব সাব্বিরের এইসব আউট দেখতে হবে না নিয়মিত। তবু যে কম হচ্ছে এই তো আমার কাছে বিস্ময়কর লাগতেছে। প্রতিদিন হওয়ার কথা, প্রতিদিন যে 3টা ম্যাচ হয় এর ভিতরে কমপক্ষে 2টাই হওয়া উচিত, তাহলে না আমাদের যদি টনক নড়ে। আমি একদম ক্রিকেটারদের লেভেলে যদি বলি, আজকে সাব্বির, এই ছেলেটাকে আমি চিনি না, মিনাজুল আফ্রিদি সাব্বির নাম দেখলাম প্রথম আলোতে, আমি একদমই ওর নাম জানি না। এই ছেলেটার নাম বারবার সামনে আসে, আমার একটু খারাপও লাগতেছে
যে ও তো যদি করে কাজটা, এখনো যদি বলতেছি, দেখেন যতক্ষণ অপরাধ প্রমাণিত না হয় ততক্ষণ তো সে আসলে অপরাধী না। এটা তো প্রমাণ করার দায়িত্ব এখন বিসিবি তদন্ত কমিটি। বিসিবি একটা তদন্ত কমিটি করছে, সেটা তারা সবসময় করে, অভিযোগ উঠলে একটা তদন্ত কমিটি করে, এরপরে আর আমরা কোনোদিন জানতে পারি না যে কি থেকে কি হইলো। এই যে বিপিএল এ হলো, বিপিএল এর ঘটনাবলী নিয়ে একটা হাই প্রোফাইল তদন্ত কমিটি করা হয়েছে। এখানে যাদেরকে রাখা হয়েছে, একজন সাবেক বিচারপতি আছেন, শাকিল কাসেম ভাইয়ের মতো মানুষ আছেন। শাকিল কাসেম বাংলাদেশের লিজেন্ডারি একজন মানুষ, আইন বোঝেন খুব ভালো, ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝেন, ক্রিকেটের তো বোঝেনি, সাবেক ক্রিকেটার, টপ লেভেল মানুষ। ওনারা কিন্তু ঠিক তদন্ত রিপোর্ট দিবেন, দিচ্ছেন কিনা আমি জানি না। যুগান্তর পত্রিকা গত মার্চের মাঝামাঝি একটা রিপোর্ট করছে যে এখনো পর্যন্ত রিপোর্ট জমা পড়ে নাই, দিবেন। ওনারা যোগ্য মানুষ, আইনজীবী আছেন ওখানে, সাবেক বিচারপতি আছেন, রিপোর্ট জমা হবে, সেই রিপোর্ট অনুযায়ী বিসিবি অ্যাকশন নেবে না। এইটা আপনি লিখে রাখতে পারেন, এইটা আমি দেবব্রত আপনাকে লিখে রাখতে বললাম যে রিপোর্ট জমা হবে। দেখেন সেই কমোডোর মুজিব কমিশন 2003 বিশ্বকাপ কি কি হয়েছিল আজকে আমি বলতে পারবো না, বলতে গেলে উল্টে আমি মানহানির মামলা খাবো। আমি যাদের নাম এখন বলতে যাব যে কেন কমোডোর মুজিব কমিশন গঠন হয়েছিল 2003 বিশ্বকাপ নিয়ে, সেটা তো বলতে পারবো না, কারণ বিসিবি তো কোনো অ্যাকশন নেয় নাই। ওই কমিশন একজন সাবেক অধিনায়কের নামে সুপারিশ করছিল যে সে যেন কখনো বাংলাদেশের ক্রিকেটের কোনো গুরুত্বপূর্ণ পদে না বসতে পারে। সেই নির্দেশ মানা হয়েছে? হয় নাই তো। সে পরেও ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হয়েছে, এরপর অনেক জল গেছে। এইভাবে বিভিন্ন তদন্ত কমিটি যাদের নাম সুপারিশ করছে, যখন কখনো আমরা বিচার করতে পারি নাই। এই বিপিএল এর তদন্ত কমিটি হয়তো এখন সময় শেষ করতে পারে নাই, তারা তদন্ত শেষ করতে পারে নাই, কিন্তু এটাকে প্রথম তদন্ত কমিটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের। এরকম অনেক তদন্ত কমিটি হচ্ছে। বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে যত ফিক্সিং হয়েছে তার 70% হয় শুধু ঢাকা লিগে, বিপিএল টিপিএল বাদ দেন, ঢাকা লিগে। সেগুলো নিয়ে বিভিন্ন সময় তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটিকে আমি দোষ দেবো না, কারণ বিসিবি একটা কাজ করে কি, ভালো তদন্ত কমিটি করে, যেটা দেখে আমরা মুগ্ধ হই। কতগুলো যোগ্য লোককে দায়িত্ব দেয়, ওনারা সুন্দর তদন্ত করেন। সেই কমোডোর মুজিব কমিশন থেকে শুরু করে এবারে এই বিচারপতি কমিশন সবসময় শুধু তদন্ত হয়, ওনাদের দিক থেকে কোনো ত্রুটি থাকে না। বিসিবি শাস্তি দিতে পারে না, কারে শাস্তি দিবে? আপনি যেই শাস্তি দিবেন, শাস্তিকে এই বাচ্চাটাকে দিবেন, এই সাব্বির বাচ্চাটাকে দিবেন, নাকি এই খালেদ মাহমুদ সুজনকে দিবেন? হ্যাঁ, খালেদ মাহমুদ সুজন যদি জড়িত থাকেন তাহলে তো তিনি অনেক কিছুই বোঝেন, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের এই সব ব্যাপার স্যাপার সুজন বাচ্চা ভালো কম বোঝে। কিন্তু এরা তো মূল আসামি না, মূল আসামিরে পারলে শাস্তি দেন। এই পার্টেক্স ক্লাব কারা চালায়? যে পার্টেক্স ক্লাবের কোচ প্রকাশ্যে মিরপুরে দাঁড়ায় বললেন যে আমার কয়েকজন খেলোয়াড় সম্ভবত এরকম কিছু কাজের সঙ্গে জড়িত। আপনি এখনই তদন্ত করেন, তদন্ত করে পারলে ওই ম্যানেজমেন্টের শাস্তি দেন। এই যে গুলশান ক্লাব কারা চালায়, এটা কি ক্লাব? শাহিনপুকুর। বা এই যে শাহিনপুকুর ক্লাব কারা চালায়, এদের খুঁজে শাস্তি দেন। এদেরকে আপনি পারলে 1 বছর নিষিদ্ধ করেন, যে 1 বছর শাহিনপুকুর আর প্রিমিয়ার লিগ খেলতে পারবে না, বা ওর ডিমোশন করে আপনি 3rd ডিভিশনে পাঠায় দেন। দেখেন তো যে কি দাঁড়ায় ব্যাপারটা। এই ব্যাপারটা আমরা ঘটাইতে পারবো না, কারণ ওই সিন্ডিকেট আবার চেপে ধরবে। আপনাকে এই জিনিসগুলো সমাধান করতে গেলে প্রথমত এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে, গঠনতন্ত্র সংস্কার করতে হবে। যদি গঠনতন্ত্র সংস্কার না করেন তাহলে তদন্ত কমিটি করে লাভ নেই। আমি রিকোয়েস্ট করবো এই তদন্ত কমিটির রসিকতাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যখন যারা আসেন বন্ধ করে দেন, পার্মানেন্টলি বলে দেন যে আমরা এটা পারবো না। ফিক্সিং হবে হবে, ওই পত্রিকায় লেখা হবে হবে, লোকজন ভিডিও দেখে ছি ছি করবে। এই যে ইমরুল কায়েস থেকে শুরু করে অনেক ক্রিকেটার, কোচ শাহরিয়ার নাফিস ক্রিকেট অফিসার ম্যানেজার, সে পর্যন্ত সেম লিখছে, ওই পর্যন্ত। এরপরে আপনারা তদন্ত করেন না, এই লোক দেখানো তদন্ত কোনো দরকার নাই। আগে সিস্টেম ভাঙেন, যদি পারেন সিস্টেম ভাঙেন, সংবিধান সংস্কার করেন, গণতন্ত্র সংস্কার করেন, সিন্ডিকেট ভেঙে দেন, এবং কিছু দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যে শাস্তি দেখে মানুষ শিউরে উঠবে। এখন আপনি তো আর এটার অপরাধ জেলে পাঠাইতে পারবেন না কাউরে। হ্যাঁ, যদি দেশের আইন এসে অন্যায় করে থাকে আপনি ওই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চান। এই তদন্ত কমিটিতেও একজন সাবেক বিচারপতি আছেন, একজন আইন বিশেষজ্ঞ আছেন, ফলে নিশ্চিত যদি ফৌজদারি অপরাধ থাকে বা অন্য কোনো ধরনের অপরাধ, আইনি অপরাধ থাকে, ওনারা সেটা সুপারিশ করবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেন, যে একদম দেখায় দেন। এই ফৌজদারি ব্যবস্থায় নিতে হবে তা না, আপনি তো ব্যবস্থা নিলে মানুষ কাঁপবে। যখন আপনি সত্যিকারের ব্যবস্থা কোনো একটা ক্রিকেটারের বিপক্ষে, মানে অন্যায় করা ক্রিকেটারের বিপক্ষে, কোনো একটা ক্লাবের বিপক্ষে, কোনো একটা ম্যানেজমেন্টের বিপক্ষে নিবেন, বাকিরা ভয়তে কাঁপবে। ফিক্সিং করা অনেক দূরের কথা, ফিক্সিং এর নামও উচ্চারণ করতে পারবে না। দেখেন আজকে আমরা কথায় কথায় বলি যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কেউ ফিক্সিং এর অভিযোগে অভিযুক্ত হয় না কেন?
আপনি খোঁজ জানেন যে রঞ্জি ট্রফিতে কারণ নামে যদি ফিক্সিং এর অভিযোগ ওঠে কি করা হয়? এই বছর তিনেক আগে সর্বশেষ বোধহয় রঞ্জি ট্রফিতে একটা ছেলের নামে তথ্য গোপনের অভিযোগ উঠছে। লোয়ার লেভেল একটা ছেলে, টপ লেভেল পারফর্মার, ওরা আজীবন নিষিদ্ধ করে দিচ্ছে যে কোনো লেভেলে ক্রিকেটার খেলতে পারবে না, কোনো স্বীকৃত ক্রিকেটার খেলতে পারবে না। রঞ্জি তো অনেক দূরের কথা, তুমি তোমার জেলায় ফিরে গিয়েও কোনো স্বীকৃত ক্রিকেট খেলতে পারবে না। ওই ছেলে এখন কি করবে? ওই ছেলের বয়স তখন 30, ও আর সারা জীবন কি করে খাবে? ও তো ক্রিকেট খেলা ছাড়া কিছু পারে না। ফিক্সিং করে 5 লাখ টাকা কামাইতে গেছে, ফিক্সিং করেও না, সেটা তথ্য সরবরাহ করে। আমি জানি না 5 লাখ কিনা, কথার কথা বললাম, সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছে। ও আর ক্রিকেটে কিছু করে খাইতে পারবে না। এই দৃষ্টান্ত তখন তৈরি করতে পারবেন যখন আপনার মাথার উপরে সিন্ডিকেট থাকবে না। ফলে আপনাকে প্রথম সিন্ডিকেট ভাঙতে হবে, দ্বিতীয়ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দুটো কাজ করলে আর কখনো তদন্ত কমিটি করতেও হবে না। আপনি এবছরই এই দুটো কাজ করেন, আগামী বছর থেকে দেখবেন ক্রিকেটাররা ভয়ে কাঁপতেছে। আমি ওই যে বললাম কথাটা, আরেকবার বলি নাম না বলে, আপনি এখনো মিরপুর স্টেডিয়ামে গেলে 4-5টা এরকম লোককে দেখতে পাবেন। লোক বলতেছি, তারা ক্রিকেটার কি ক্রিকেটার না এটা বলতেছি না, যাদের নামে বিভিন্ন সময় ভয়ানক সব অভিযোগ আসছে। যদি সেই অভিযোগগুলো ঠিকমতো তদন্ত হতো, তারা ঠিকমতো শাস্তি পেত, আজকে যদি তারা ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে দাপট না দেখাতো, এই বাচ্চারা কোনোদিন সাহস পেত না। তারা জানতো যে ওমা, অমুক ভাইকে এই অভিযোগে এই শাস্তি দেওয়া ছিল, আজও পর্যন্ত সে মিরপুর স্টেডিয়ামে ঢুকতে পারে না। আমি কে? আমারে তো একদম দেশ থেকেই বের করে দিবে। এই দৃষ্টান্ত তৈরি করতে না পারলে আপনি এটা থামাইতে পারবেন না। আর দৃষ্টান্ত তখনই তৈরি করতে পারবেন যখন আপনার মাথার উপরে ওরকম কোনো পাওয়ার থাকবে না। এই দুটোকে আপনারা ঠিক করেন, তা না হলে ফিক্সিং নিয়ে কথা বলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই ফিক্সিং চলতেই থাকবে, চলতেই থাকবে। এই হাস্যকর ভাবে ফিক্সিং হবে। 2 দিন পরে আপনি দেখবেন পোলাপান ব্যাট দিয়ে উইকেট বাড়ি মারে ভাঙে নিজের আউট করে চলে যাচ্ছে, আপনারা কিচ্ছু করতে পারবেন না। এরকম ঘটনা ঘটছে। ওই যে বললাম যে মনিবের কথা, তারেক মাহমুদ, উনি একবার এক পাতার একটা আয়োজন করছিলেন। এটা মনে হয় আমি বহুবার রেফারেন্স দিয়ে ফেলছি এই জিনিসটার, কারণ মনিবের মতো সাহসী ভাবে এই বাংলাদেশের ম্যাচ পাতানো নিয়ে কেউ কখনো কাজ করে নাই। করছে, আতিফ আজম করছে, সিকান্দার ভাই করছে, কিন্তু এত বোল্ডলি আর কেউ করে নাই। উনি ভাই এক পাতার একটা আয়োজন করছিল, ওখানে যে কি হাস্যকর সব ব্যাপার স্যাপারের গল্প লিখছিল মনি ভাই, যে কি সব ব্যাপার স্যাপার ঘটে। ওরকম ব্যাপারও ঘটে যে নিজের স্টাম্প নিজে বাড়ি মারা আউট হয়ে চলে যায়, তাও আম্পায়ার কিছু বলে না, কেউ শাস্তি দেয় না। তো যাই হোক, এই জিনিসটা দয়া করে বন্ধ করেন। এটা আপনাদের হাতে, এটা ওদের হাতে না, এই বাচ্চাদের হাতে না। দয়া করে এইটুকু বাচ্চাদের ভিক্টিমাইজ করবেন না। আজকে এই ছেলেগুলো যে লজ্জা পাচ্ছে, যেভাবে ওদেরকে ভিলেন বানানো হচ্ছে, এইটা ওরা ডিজার্ভ করে না। ওদের সিস্টেম, ওদের দলের মালিক, ওদের কোচ ওদেরকে বলে দেয় এটা করতে, বরং ও ব্যর্থ হয়েছে এটা সাকসেসফুলি করতে। আমি তো এই জায়গাটা দেখি, মানবিক জায়গাটা দেখি, যে একটা ক্রিকেটার ওর ভেতর থেকে আসে নাই বাজেভাবে ইচ্ছা করে আউট হওয়াটা, ফলে ওকে চেষ্টা করতে হয়েছে 3-4 বার, তারপরে ও আউট হয়েছে। এই ছেলেটার জন্য বরং এখন কষ্ট লাগতেছে, কারণ আপনারা কি পারবেন এই নিরীহ ছেলেটাকে আউট করে দিতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি বিসিবির সুমতি হবে, এবং দিস ইজ দ্য হাই টাইম, যখন আপনার দেশে রাজনৈতিক সরকার নাই, এখন যদি এটা না পারেন আর জীবনেও পারবেন না। প্রার্থনা করি সেই জিনিসটা হোক, হোক, আমাদের সংবিধান সংস্কার হোক, গঠনতন্ত্র সংস্কার হোক, এবং সিন্ডিকেটটা ভেঙে যাক। সবাই ভালো থাকবেন।